চট্টগ্রাম সিটি কর্পোরেশন হাতিপুর স্কুল অ্যান্ড কলেজে আজকের অনলাইন ক্লাসে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি তোমাদের অনেকের কাছে বাংলা ব্যাকরণের সবচেয়ে কঠিন বিষয়। আমাদের স্কুল কলেজের অনেক স্টুডেন্টরাই বাংলা ব্যাকরণে একটা দুটো অংশকে কঠিন মনে করি। তার মধ্যে অন্যতম একটি অংশ ধ্বনির পরিবর্তন। এটি আসলে কঠিন মনে করার অন্যতম একটি কারণ হচ্ছে আমরা এটি মুখস্থ করি। আজকে আমরা চেষ্টা করব মুখস্থ না করে কিভাবে এটি আমরা একেবারে বর্ণ ধরে ধরে দেখাবো, কিভাবে এটি মনে রাখা যায় সহজে। আমার বিশ্বাস আজকের ক্লাসের পরে তোমাদের কাছে খুব সহজ হবে ধ্বনি পরিবর্তন। এটি আসলে একেবারে সহজ বিষয়। আমরা এটি স্বাভাবিকভাবে প্রয়োগ না করে এটা অস্বাভাবিকভাবে মুখস্থ করে এটাকে কঠিন করে ফেলেছি। আমরা আজকে দেখাবো ধ্বনি পরিবর্তন কিভাবে হয় এবং কেন হয়। প্রথমে আসি, যে কোনো ভাষার সময়ের পরিবর্তনে তার পরিবর্তন ঘটে। তোমরা জানো পৃথিবীর কোনো ভাষা স্থির নয়। পৃথিবীর কোনো ভাষা একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকে না। ভাষার স্বাভাবিক ধর্মই হচ্ছে ভাষা পরিবর্তনশীল, অর্থাৎ সময়ের পরিবর্তনে ভাষা পরিবর্তন হয়। সেজন্য বলা হয়ে থাকে আজ থেকে 500 বছর আগে বাংলা ভাষা যেমন ছিল ঠিক এখন বাংলা ভাষা তেমনটি নেই, অনেক পরিবর্তন হয়ে আসছে। আবার 500 বছর পরে হয়তো আমরা যখন থাকবো না তখনও বাংলা ভাষা এমন থাকবে না। ভাষার নিয়ম হচ্ছে এটি পরিবর্তন হয়। এটি বিভিন্ন কারণ হতে পারে। স্থানের পরিবর্তনে ভাষার পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনে ভাষার পরিবর্তন হয়, পরিবেশের পরিবর্তনে ভাষার পরিবর্তন হয়। ঠিক তেমনি ভাষা পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে ধ্বনি পরিবর্তন। আমরা যখন ধ্বনি পরিবর্তন করে ফেলি, ধ্বনির সাথে সাথে ওই ভাষাটাই পরিবর্তন হয়ে যায়। আমরা আজকে দেখাবো তোমাদের নবম দশম শ্রেণীর যে বাংলা ব্যাকরণের দ্বিতীয় পরিচ্ছেদে ধ্বনি পরিবর্তন একটা অধ্যায় আছে। সেখানে পুরো অধ্যায়টাকে আমি দুটি ভাগে ভাগ করব। আমরা পুরো ধ্বনি পরিবর্তনকে দুই ভাগে ভাগ করব, প্রথম পর্ব দ্বিতীয় পর্ব। আমি ভাগ করছি এভাবে তোমাদের বোঝার সুবিধার্থে। আমরা প্রথম পর্বে শুধু স্বরধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব, আর দ্বিতীয় পর্বে শুধু ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা ধ্বনি পরিবর্তনের যে অংশ নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন। যদিও তোমাদের বইয়ে সেটি আলাদা করে দেওয়া নেই, তোমাদের বইয়ে 1 থেকে 20 পর্যন্ত 19 পর্যন্ত সিরিয়ালে দেওয়া আছে। তার মধ্যে 1 থেকে 7 পর্যন্ত এগুলো হচ্ছে স্বরধ্বনির পরিবর্তন, 8 থেকে শেষ পর্যন্ত ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন। আমরা আজকে স্বরধ্বনি কিভাবে পরিবর্তিত হয়ে অন্য রূপ লাভ করে, অর্থাৎ একটা স্বরধ্বনি কেন পরিবর্তন হয় তার নাম আমরা কিভাবে দেব সেটি নিয়ে আলোচনা করব। আমরা শুরু করছি ধ্বনি পরিবর্তনে। আমি উদাহরণ দিয়ে দিয়ে তার সংজ্ঞা বলবো এবং কেন সেটি সংজ্ঞায়িত করা হয়েছে তা ব্যাখ্যা করব। আমরা উদাহরণ দিয়ে শুরু করছি। প্রথমে আমরা স্কুল দিয়ে শুরু করি। একটি শব্দ আমাদের সকলের জানা শব্দ হচ্ছে স্কুল, কিন্তু আমাদের দেশে অনেক মানুষ এটাকে স্কুল বলে। স্কুল শব্দটি স্কুল হলো কিভাবে, অথবা শব্দ হচ্ছে স্ত্রী। আমাদের দেশে অনেক মানুষ এই শব্দটিকে বলে স্ত্রী, বলে অমুকের স্ত্রী। তাহলে দেখো, শব্দ ছিল স্কুল, আমরা এখন বানিয়েছি স্কুল। শব্দ ছিল স্ত্রী, আমাদের অনেকে বলে স্ত্রী। এই যে পরিবর্তনটা খেয়াল করে দেখি কি কি পরিবর্তন হলো। প্রথম বর্ণে আসো, প্রথম শব্দে আসো। শব্দ ছিল স্কুল। স্কুল শব্দের শুরুতে কোনো স্বরধ্বনি নেই। তোমরা ভালো করে খেয়াল করো। যখন আমরা স্কুল বলেছি তখন তার শুরুতে একটা ই নিয়ে আসছি। ইটা কিন্তু একটা স্বরধ্বনি। মনে রাখবে, আমি স্বরধ্বনির পরিবর্তনটা আজকে দেখাচ্ছি। ইটা একটা স্বরধ্বনি। এখানে স্ত্রী, শুরুতে কোনো স্বরধ্বনি ছিল না। আমরা যখন স্ত্রী বলি, স্ত্রী, শুরুতে একটা স্বরধ্বনি আসে। শব্দের শুরুতে স্কুলে একটা স্বরধ্বনি আসছে, স্ত্রী একটা স্বরধ্বনি আসছে। তাহলে এখানে স্বরধ্বনি ছিল না, কিন্তু আসছে। তাহলে কেন আসবে? মনে রাখবা, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের শুরুতে শুরু, এখানে মনে রাখবা আদি এবং শুরু। আদি, তোমাদের বইয়ে আদি লেখা আছে। আদি শব্দের অর্থ হচ্ছে শুরু বা প্রথমে। আবার বলি, উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে বা শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলবো আদি স্বরাগম, মানে আদিতে বা প্রথমে স্বরধ্বনির আগমন। যেমন স্কুল, এই শব্দের শুরুতে কোনো স্বরধ্বনি ছিল না। আমরা যখন স্কুল বলছি তার একটা স্বরধ্বনি আসছে ই। যেমন স্ত্রী, এখানে কোনো স্বরধ্বনি শব্দের শুরুতে ছিল না। আমরা তো বলছি স্ত্রী, এটা ই আসছে। তাহলে শব্দের শুরুতে যদি কখনো স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে আমরা বলি আদি স্বরাগম, মানে আদিতে স্বরধ্বনির আগমন। তোমরা আবার কেউ মনে করিও না এটা কি ভুল, না।
আমরা এটি ব্যাকরণ সিদ্ধ, ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষা ব্যবহৃত। যেমন তোমরা ক্লাস 8 একটা কবিতা পড়ছিলে আগে, সেই কবিতাতে ওই যে কানাই এবং তার বোন, সেখানে ছিল দিদি গেছেন স্কুলে, সেখানে স্কুল বানান কিন্তু এভাবে লেখা ছিল। এটিও ব্যাকরণ সিদ্ধ, কবিতায় সাধারণত এই শব্দগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা পেলাম শব্দের শুরুতে যদি কখনো স্বরধ্বনির আগমন ঘটে তখন তাকে বলে আদি স্বরাগম, মানে আদিতে স্বরধ্বনির আগমন। আদি শব্দের অর্থ হচ্ছে শুরু বা প্রথম। এবার আমরা আসবো তারপরের টপিক। তোমাদের বই আমি সিরিয়ালি বলছি, তোমাদের 1 নম্বরে ছিল তোমাদের বই আদি স্বরাগম, 2 নম্বরে সেখানে আছে মধ্য স্বরাগম। আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি। কোনো শব্দ হচ্ছে রত্ন, আমরা অনেকে বলি, প্রয়োজনে বলি রতন। শব্দ হচ্ছে ফিল্ম, আমরা অনেকে বলি ফিল্ম। শব্দ হচ্ছে গ্রাম, আমরা অনেকে বলি গ্রাম। খেয়াল করো, শব্দ হচ্ছে মুক্তা, আমরা বিভিন্ন প্রয়োজনে সেটি বলি মুকুতা। এই শব্দগুলোর প্রয়োগ একটু খেয়াল করো। আবার বলছি শব্দগুলো আমি, রত্ন থেকে রতন, ফিল্ম থেকে ফিল্ম, গ্রাম থেকে গ্রাম, মুক্তা থেকে মুকুতা। এই শব্দগুলো একটু ধ্বনি পরিবর্তনের মাধ্যমে এই শব্দগুলো তৈরি হয়। তোমরা নিশ্চয়ই জানো, যেমন রতন এই শব্দটা অনেক কবিতা আছে। মাইকেলের একটা কবিতায় প্রথম লাইন ইন্টার আগে পাঠ্য ছিল বঙ্গভাষা কবিতায়, হে বঙ্গ ভান্ডারে তব বিবিধ রতন রতন। যেমন তোমরা গ্রাম, এটা বিভিন্ন তোমরা বিভিন্ন উপন্যাসে গ্রাম শব্দ পাও, গ্রাম। হ্যাঁ, গ্রাম শব্দ থেকে গ্রাম শব্দের উৎপত্তি হয়েছে। এবার আমরা দেখাচ্ছি সেখানে ধ্বনির কি পরিবর্তন এসেছে। তোমরা প্রথম খেয়াল করো, রত্ন, এখানে ত এবং দন্তন্য এই দুটো যুক্ত ব্যঞ্জন। যুক্ত ব্যঞ্জন বলতে আমরা বুঝবো যেখানে দুটি ব্যঞ্জন একসাথে হয়ে গেছে, অর্থাৎ দুটি ব্যঞ্জন একত্র হলে তাকে বলে যুক্ত ব্যঞ্জন। এখানে র র আলাদা আছে, কিন্তু ত এবং দন্তন্য রত্ন, ত এবং দন্তন্য একসাথে ছিল, কিন্তু রতন দেখো ত এবং দন্তন্য আলাদা আলাদা হয়ে গেছে, ভেঙে গেছে। এখানে ফিল্ম, ল এবং ম একসাথে ছিল, ফিল্ম আলাদা হয়ে গেছে। এখানে গ্রাম, গ এবং র, গ এ রফলা, এটি একসাথে ছিল, গ্রাম আলাদা হয়ে গেছে। মুক্তা, কয়ে ত একসাথে ছিল, এটি মুকুতা আলাদা হয়ে গেছে। তাহলে আমরা দেখি কখনো কখনো যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা হয়ে যায়। যুক্ত ব্যঞ্জন ভেঙে আলাদা হয়, তবে কথা হচ্ছে যে দুটি বর্ণ যুক্ত ছিল সেগুলো যখন ভেঙে আলাদা হবে ওই দুটি বর্ণের মাঝখানে একটা স্বরধ্বনি আসবে। যেমন দেখো, তোমরা খুব ভালো করে খেয়াল করো, আমি যখন রত্ন থেকে রতন বলছি, রতন রত, এ ত, ত এর পর একটা অ আসে, খেয়াল করে কিনা দেখো, রতন রতন রত্ন, এখানে ত এবং ন এই দুটির মাঝখানে কোনো স্বরধ্বনি নেই। কিন্তু যখন বলছি রতন রতন, ত এবং ন এই দুটির মাঝখানে অধ্বনি আসছে, অটা স্বরধ্বনি। ফিল্ম, এখানে ল এবং ম এই দুটি যুক্তাক্ষর যুক্ত হয়েছে একসাথে, কিন্তু যখন ফিল্ম বলছি ল এবং ম আলাদা হয়ে গেছে আর দুইটার মাঝখানে একটা ই আসছে, ফিল্ম লি ই আসছে। গ্রাম, এখানে গ এবং র এই দুটি একসাথে আছে, যখন গ্রাম আলাদা করছি তখন গ এবং র মাঝখানে এ আসছে। মুক্তা, কয়ে ত একসাথে ছিল, যখন মুকুতা আলাদা করছি তখন ক এবং ত মাঝখানে একটা উ আসছে। তাহলে আমরা পেলাম ত রত্ন, এটি ভাঙার পরে ত এবং দন্তন্যর মাঝখানে একটা অ আসছে। ফিল্ম, ল এবং ম এটি ভাঙার পরে মাঝখানে একটা ই আসছে। গ্রাম, এটি ভাঙার পরে গ এবং র মাঝখানে একটা এ আসছে। মুক্তা, ক এ ত এটি ভেঙে ফেলার পরে ক এবং ত মাঝখানে উ আসছে। তাহলে আমরা প্রত্যেকটা যুক্ত ব্যঞ্জন ভেঙে ফেলছি। ভাঙার পরে ওই যুক্ত ব্যঞ্জনে যে দুটি বর্ণ ছিল তাদের মাঝখানে স্বরধ্বনি আসবে। এবার আমি বলছি এটা সংজ্ঞাটা, তোমাদের বইয়ে লেখা আছে, সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে স্বরধ্বনি আসলে তাকে বলে মধ্য স্বরাগম, অথবা তাকে বলে বিপ্রকর্ষ, অথবা তাকে বলে স্বরভক্তি। তিনটা নাম দিছি, কি কি? মধ্য স্বরাগম, অথবা বিপ্রকর্ষ, অথবা স্বরভক্তি। তাহলে কাকে বলবো? সংযুক্ত ব্যঞ্জন বর্ণ ভেঙে গেলে, যুক্ত ব্যঞ্জন ভেঙে গিয়ে সেখানে মাঝখানে যদি কোনো স্বরধ্বনির আগমন ঘটে তখন তার তিনটি নাম দেব আমরা। সেটি মধ্য স্বরাগম হতে পারে, অথবা কোনো বইয়ে লেখা আছে সেটি বিপ্রকর্ষ, অথবা কোনো বইয়ে লেখা আছে সেটি স্বরভক্তি। এখানে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো কেউ কেউ আমাদের দেশে ভুল করে, সেটি হচ্ছে কি বলি, তুমি তো বলতে পারো স্যার গ এর সাথে এই যে গ এটা তো আগে আছে, আমি পরে ধরলাম কিভাবে?
তোমরা মনে রাখবে যেটি সেটি হচ্ছে বাংলায় যত কার চিহ্ন আছে, ধরো আমি গ হ্রস্ব ইকার দিলাম, ক আকার দিলাম, ক একার দিলাম, গ হ্রস্ব উকার দিলাম। এখানে একটা জিনিস খেয়াল করো, একারটা কিন্তু গ এর আগে, ইকারটা গ এর আগে, আকার এবং উকার গ এর পরে। কিন্তু মনে রাখবা উচ্চারণের সময় যে আকারটা যার সাথে বসুক, যেখানে বসুক না কেন, সবসময় ওই বর্ণের পর উচ্চারণ হবে। আমি যদি ভাঙি এখানে ঘুমাবে গ প্লাস এ, একারটা গ এর আগে থাকলেও উচ্চারণের গ এর পরে আসবে। যেমন ইকারটা গ এর আগে থাকলেও উচ্চারণের পরে যাবে। অনলি রেফ ছাড়া, আবারও বলি, রেফ ছাড়া সকল কার, সকল ফলা যার সাথে বসবে তার পরে উচ্চারণ হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা আমাদের দেশে ভুল প্রচলিত আছে। তোমরা বলে ফেলতে পারো স্যার ইকার তো গ এর আগে আছে, আগে থাকলেও পরে উচ্চারণ হবে। হয়তো বলতে পারো স্যার একার তো গ এর আগে আছে, আগে থাকলেও পরে উচ্চারণ হবে। অর্থাৎ কার এবং ফলা যে বর্ণের সাথে বসে সবসময় ওই বর্ণের পরে উচ্চারণ হয়, শুধু রেফ ছাড়া। রেফ যে বর্ণের সাথে বসে ওই বর্ণের আগে উচ্চারণ হয়। তাহলে আমরা মধ্য স্বরাগম শেষ করি। এরপরে তোমাদের বলি 3 নম্বর যেটি আছে সেটি হচ্ছে অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম আমি তার আগে বলে রাখি অন্তটা কিভাবে। তোমাদের বলে যে অন্ত শব্দটি দেয়া আছে সেটি দিয়ে আমরা শুরু করব। এই অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ, অন্ত শব্দের অর্থ হচ্ছে শেষ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতেছো অন্তঃস্বরাগম মানে শব্দের শেষে কোনো স্বরধ্বনি আসবে। যেমন শব্দ হচ্ছে দিশ, কিন্তু আমরা অনেকে বলি দিশা, দিশাহারা করেছে আমরা বলি এটা। শব্দ হচ্ছে সত্য, আমরা অনেকেই বলি প্রয়োজনে, বিভিন্ন প্রয়োজনে সত্যি। তাহলে একটু খেয়াল করো, প্রথম শব্দটি দেখো দিশ, শব্দের শেষে কোনো স্বরধ্বনি ছিল না, আমরা বললাম দিশা, শব্দের শেষে একটা আ আসছে, আটা স্বরধ্বনি। সত্য, শব্দের শেষে কোনো স্বরধ্বনি ছিল না, আমরা বলছি সত্যি, শেষে একটা ই আসছে, ইটা স্বরধ্বনি। তাহলে ভিন্ন ভিন্ন প্রয়োজনে বা উচ্চারণের সুবিধার্থে আমরা কখনো কখনো শব্দের শেষে কোন একটা স্বরধ্বনি এনে তারপর উচ্চারণ করি। আর শেষ শব্দকে আমরা অন্ত বলতে পারি। তাহলে আমরা বলবো শব্দের শেষে বা শব্দের অন্তে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয়, স্বরধ্বনি যুক্ত করে উচ্চারণ করতে হয়, তখন ওই পরিবর্তনকে আমরা বলবো অন্তঃস্বরাগম। অন্ত মানে শেষ, স্বর মানে স্বরধ্বনি, গম মানে আগমন। অর্থাৎ শব্দের শেষে স্বরধ্বনির আগমন ঘটলে তাকে বলে অন্তঃস্বরাগম। তাহলে আমরা 3টি বিষয় শেষ করলাম, আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। আদি স্বরাগম বলতে বুঝবো শব্দের শুরুতে স্বরধ্বনি আসবে। মধ্য স্বরাগম শব্দের সংযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকবে, সেটি ভেঙে গিয়ে মাঝখানে স্বরধ্বনি আসবে। অন্তঃস্বরাগম শব্দের শেষে স্বরধ্বনি আসবে। এবার আমরা চলে যাবো তোমাদের বইয়ের 4 নম্বরটি। তোমাদের বইয়ের 4 নম্বরটি আছে অপিনিহিতি। অপিনিহিতি শুনতে একটু কেমন কেমন মনে হয়, কিন্তু আসলে সহজ, কঠিন না। খেয়াল করো, আমি 2 ধরনের উদাহরণ দিচ্ছি। ধরো শব্দ হচ্ছে মারি, কিন্তু আমরা অনেকে কথায় কথায় বলি মাইস। শব্দ হচ্ছে আজি, কিন্তু আমরা প্রয়োজনে বলি আইস। শব্দ হচ্ছে বাক্য, কিন্তু আমরা বিভিন্ন প্রয়োজনে বলি বাক্য। আমাদের মধ্যে অনেকেই বাক্য বলি। যেমন শব্দ হচ্ছে কন্যা, আমরা অনেকে বলি কন্যা। তোমরা একটা গানও শুনছো, কন্যা ভুল করে কন্যা, এই কন্যা শব্দটি বলে সেখানে। তাহলে দেখো 4টি উদাহরণ দিলাম আমরা। মাই থেকে মাইস, আজি থেকে আইস, বাক্য থেকে বাক্য, কন্যা থেকে কন্যা। এখানে 2টি বিষয় খেয়াল করবা। ফার্স্ট, পরের ই আগে আসবে, অর্থাৎ কোনো কোনো শব্দের পরে ই ছিল, আমরা উচ্চারণ করতে গিয়ে ওই পরের ইটাকে আগে নিয়ে আসছি। যেমন দেখো, আমি প্রথমটা আমি ব্যাখ্যা দিচ্ছি, প্রথমটা ভেঙে আমি ব্যাখ্যা করছি। মারি এই শব্দটাকে যদি আমরা একবার ভেঙে ফেলি, এটা হবে ম, মা, তারপরে আ, তারপরে র, তারপরে ই, মারি। এই শব্দটি ভাঙলে এরকম হবে ম যোগ আ যোগ র যোগ ই। তাহলে তোমরা, আমি যদি জিজ্ঞাসা করি তোমাদেরকে ইটা এখানে পরে আছে না আগে আছে, তোমরা বলবো পরে আছে। কিন্তু যখন বলছি মাইস, মাইরে খেয়াল করো, ইটা কিন্তু আগে চলে আসছে, রটা পরে চলে গেছে, অর্থাৎ পরের ই আগে চলে আসছে। মাই শব্দে ই ছিল পরে, কিন্তু মাইর শব্দে ই চলে আসছে আগে। আজি ইটা এখানে পরে উচ্চারণে, কিন্তু আইজ ইটা আগে চলে আসছে, বর্গীয় জয়ের আগে চলে আসছে। তাহলে পরের ই আগে চলে আসলে, অথবা বাক্য এই শব্দে ক এবং জফল আছে, কটাও ব্যঞ্জন ধ্বনি, জটাও ব্যঞ্জন ধ্বনি,
ফলে আমরা এটাকে বলবো সংযুক্ত ব্যঞ্জন। এই সংযুক্ত ব্যঞ্জনের আগে একটা ই আসছে, আমরা অনেকে বলি বাক্য। বাক্য যখন বলি তখন সেখানে ই চলে আসে, খেয়াল করো। কন্যা, এখানে দন্তান্ন এবং জ আছে, তাহলে সংযুক্ত ব্যঞ্জন। আমরা বলছি কন্যা, মাঝে একটা ই আসছে, তাহলে এখানে এই ইটা কার আগে আসছে? সংযুক্ত ব্যঞ্জনের আগে আসছে। বাক্য, এটা আমরা যখন বাক্য বলি তখন ইটা কার আগে আসছে? সংযুক্ত ব্যঞ্জনের আগে আসছে। তাহলে দুটি কথা এখানে মনে রাখবে, পরের ই আগে চলে আসলে অথবা কোন সংযুক্ত ব্যঞ্জনের আগে ই আসলে তখন তাকে বলে অপিনিহিতি। এক্ষেত্রে একটা কথা বলবে কি, তোমরা কেউ কেউ মনে করতে পারো তাহলে বাক্য থেকে বাক্য এটি কি মধ্য স্বরাগম হতে পারে না? না, হবে না। কেন হবে না আমি ব্যাখ্যা দিচ্ছি। মধ্য স্বরাগমের একটা ব্যবধানটা বলি। ধরো স্বপ্ন, তুমি স্বপ্ন শব্দটাকে ভাঙছো, তুমি বলছো স্বপন। একটু খেয়াল করো, স্বপ্ন থেকে স্বপন, এখানে স্বপ্ন শব্দে অ এবং দন্তান্ন একসাথে যুক্ত ছিল, ফলে আমরা সেটাকে বলছি যুক্ত ব্যঞ্জন। ঠিক একই কথা বাক্য শব্দে ক এবং জফলা যুক্ত আছে, আমরা বলছি যুক্ত ব্যঞ্জন। কিন্তু খেয়াল করো ওখানে ক এবং দন্তান্ন ভেঙে ফেলছি, ভেঙে আলাদা আলাদা করে ফেলছি। মনে রাখবা মধ্য স্বরাগমে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে ফেলতে হয়, কিন্তু অফিনিহিতিতে যুক্ত ব্যঞ্জন ভাঙা যাবে না, তবে তার আগে ই আসবে। তাহলে আমরা অফিনিটি শেষ করছি, পরের ই আগে আসবে অথবা যুক্ত ব্যঞ্জন ঠিক থাকবে কিন্তু তার আগে ই আসবে, তখন তাকে বলবো অফিনিহিতি। এটি তোমাদের বইয়ে 4 নম্বরে ছিল, তোমাদের বইয়ের 5 নম্বরে চলে আসলাম আমরা পরের টিকে। পরেরটি হচ্ছে অসমীকরণ। অসমীকরণটা এটি একটু সহজ। আমরা কখনো কখনো একটা শব্দ দুইবার বলি, আবার একবারও বলতে চাই। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। ধর আমি বললাম ধফ ধফ, আমি দুইবার বলছি ধফ ধফ। এখন তুমি চিন্তা করলে আমি দুইবার বলবো না, একবার বলবো। তুমি বললাম ধফা ধফ, ধফা ধফ। তাহলে একটু পার্থক্য আছে, খেয়াল করো। ধফ ধফ দুইবার বলছি, আর দেখেন দরজাকে নক করছে। আমি উদাহরণ একটু বলি। আমরা ঘটা ঘট কটা ঘট, আমি ঘটা ঘট প্লাস ঘট আমি দুইবার বলছি, তুমি বললা স্যার আমি একবারই বলবো। ঘটা ঘট গটা ঘট, এখানে একটা পার্থক্য কি খেয়াল করো তো, কি নতুন করে আসছে। আমি যখন বলছি ধফ ধফ দুইবার বলছি, কোনো একটা শব্দকে বা কোনো একটা স্বরকে কিংবা কোনো একটা ধ্বনিকে দুইবার বললে আমরা সেটাকে ব্যাকরণের ভাষায় বলি দ্বিত্ব উচ্চারণ, মানে দুইবার উচ্চারণ করা। ঘট ঘট দুইবার বলছি, দফ দফ দুইবার বলছি, দুইবার বললে তাকে বলে দ্বিত্ব উচ্চারণ। কিন্তু দেখো দফা দফ একবার বলছি, ঘটা ঘট একবার বলছি, কিন্তু একটা পার্থক্য আসছে কি, আমরা ধফ দফ একসাথে যখন করছি মাঝখানে একটা আ ধ্বনি আসছে, খেয়াল করো। দফা আসছে, গটা আসছে। মনে রাখবে কোন একটা শব্দকে বা কোন একটা ধ্বনিকে দুইবার না বলে, মানে দ্বিত্ব না করে একবার বলতে গেলে যদি মাঝখানে আ ধ্বনি যুক্ত হয়, আটা একটা স্বরধ্বনি, তখন তাকে আমরা বলি অসমীকরণ। আবারও বলছি, কোন একটা শব্দ বা ধ্বনিকে দুইবার না বলে একবার বলতে গেলে যদি মাঝখানে স্বরধ্বনি আ আসে, তখন তাকে আমরা বলবো অসমীকরণ। অসমীকরণ। তারপরে আসি আমরা, তারপর আসো স্বর সংগতি, স্বরের মিল। স্বরও কখনো কখনো মিলে যাবে, কেমন আমরা উদাহরণ দিচ্ছি। প্রথমে আমি দুটি উদাহরণ আমি বললাম তুলা। এই তুলা শব্দটি আমরা এখন তুলু বলবো, তুলু। এরপর আমি বললাম দেশি, খেয়াল করো। তুমি বললা দেশি, দেশি শব্দকে তুমি বললা দেশি। এরপর ধরো আমি বললাম বিলাতি, তুমি এখন বললা সেটাকে বিলিতি। তিনটি শব্দ দিয়ে আমি স্বর সংগতিটা বুঝাবো। প্রথমে তোমরা স্বর সংগতি, স্বর মানে স্বরধ্বনি, সংগতি মানে মিলে যাওয়া, অর্থাৎ একটা স্বরধ্বনির প্রভাবে আরেকটা স্বরধ্বনি চেঞ্জ হয়ে যাবে। তবে মনে রাখবা স্বর সংগতি বলো বা স্বরধ্বনির কোনো পরিবর্তনে ব্যঞ্জন ধ্বনির কোনো পরিবর্তন করা যাবে না। অর্থাৎ এখানে ত আছে ব্যঞ্জন ধ্বনি, ল ব্যঞ্জন ধ্বনি, এখানেও দেখো ত এবং ল আছে, কোনো চেঞ্জ করেনি। এখানে দ এবং তালব্য, এখানেও আছে দ এবং তালব্য। এই পাশে দেখো ব ল এবং ত, এই পাশে দেখো ব ল ত, অর্থাৎ ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন হবে না। এখানে চেঞ্জ হবে স্বরধ্বনিগুলি। স্বরধ্বনি কেমন এটা তোমরা খেয়াল করো। তুলা, এখানে তর সাথে আছে হ্রস্ব উকার, মানে তর সাথে উ আছে, খুব খেয়াল করো ভালো করে। পরেরটা কি ল, লর সাথে কি আছে আ আছে।
আর আমরা প্রথম ব্যঞ্জন বর্ণে উ পাইছি, পরের ব্যঞ্জন বর্ণে আ পাইছি। তাহলে একটা হচ্ছে উ, একটা হচ্ছে আ। কিন্তু তুলু যখন হয়ে গেছে তর সাথে উটা ঠিক আছে, কিন্তু আমরা লর সাথে যে আ পাইছিলাম সেই আটা কি আছে না চেঞ্জ হয়ে গেছে? তোমার বলবা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ তুলাতে ল আকার ছিল, কিন্তু তুলুতে সেটা ওকার হয়ে গেছে। অর্থাৎ এই উর প্রভাবে আটাও ও হয়ে গেছে। একটা স্বরধ্বনির প্রভাবে অন্য একটা স্বরধ্বনি চেঞ্জ হয়ে গেলে, পরিবর্তন হয়ে গেলে তাকে আমরা বলি স্বর সংগতি। তাহলে এখন বলো, স্বর সংগতি আবার ভিন্ন ভিন্ন হতে পারে। প্রগত স্বর সংগতি, পরাগত স্বর সংগতি, মধ্যগত স্বর সংগতি, অন্যান্য স্বর সংগতি। প্রথমে একটা আসো। আচ্ছা, প্রথমটাতে তোমরা খেয়াল করো তো, তুলা, এখানে প্রথম বর্ণে উ ছিল, উটা কি আছে না চেঞ্জ হয়েছে? তোমার বলবো আছে। চেঞ্জ হয়েছে কোনটা? ল এর সাথে যে আকার ছিল, আকারটা ওকার হয়ে গেছে। তাহলে প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয়েছে না পরেরটার প্রভাবে প্রথমটা? তোমরা বলবা এখানে প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয়েছে। মনে রাখবা, কোন শব্দে যদি প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয় তখন তাকে বলে প্রগত স্বর সংগতি, অর্থাৎ প্রথম দিক থেকে মিলে যাবে। কি বলছি? প্রগত স্বর সংগতি। প্রগত স্বর সংগতি বলতে আমরা কি বুঝবো? প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হবে। দ্বিতীয়টাতে আসো। দ্বিতীয়টা হচ্ছে পরাগত। পরাগতটা কেমন আমি দেখাই থাকবো। দেশি থেকে দিশি, দেশি সেখান থেকে আসবে দিশি। দেশিতে দশ সাথে আছে একার, তালব্যস্যর সাথে আছে ইকার। তাহলে এখানে একটা পাইছি এ, একটা পাইছি ই। খেয়াল করো তো। কিন্তু পরেরটাতে যাও, দিশি, দুটো ই হয়ে গেছে। আমি যদি তোমাকে প্রশ্ন করি এখানে দেশি থেকে দিশি পরিবর্তনটা কি শেষেরটা হয়েছে না আগেরটা হয়েছে? তুমি আগেরটা হয়েছে। প্রথমে দেশিতে একার ছিল, দিশিতে ইকার হয়ে গেছে। তাহলে একারটা ইকারের প্রভাবে চেঞ্জ হয়েছে, পরের ইকারের প্রভাবে আগের একারটা চেঞ্জ হয়ে ইকার হয়ে গেছে। পরের স্বরধ্বনির প্রভাবে আগের স্বরধ্বনি চেঞ্জ হলে, পরিবর্তন হলে তাকে আমরা বলি পরাগত স্বর সংগতি, মানে পরের দিক থেকে মিলতে আসছে, এটাকে বলে পরাগত স্বর সংগতি। পরেরটা আসো, বিলাতি। বিলাতি একটু খেয়াল করবে, বিলাতিকে একটু বিলাতি তিনটি বিষয়, এখানে বি, লা এবং তি তিনটি বিষয়। এখানে বিলাতি তিনটি বিষয় খেয়াল করো। বর্ষের বি লকাল্লা তর্ষিকাতি বিলাতি, এখানে মাঝে কিন্তু লর সাথে আ আছে। বর্ষের বি রস্যিকার আছে, তর্ষিকাতিতেও রস্যিকার আছে, কিন্তু পরেরটা দেখো বিলিতি, তিনটাই রস্যিকার হয়ে গেছে। অর্থাৎ আগের ই এবং পরের ই এই দুটির প্রভাবে মাঝখানে আটাও ই হয়ে গেছে। এটাকে বলে মধ্যগত স্বর সংগতি। তাহলে আমরা তিন ধরনের স্বর সংগতি পেলাম। প্রগত স্বর সংগতি, প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হবে। পরাগত স্বর সংগতি, পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হবে। মধ্যগত স্বর সংগতি, আগে পরে দুইটার প্রভাবে মাঝখানে স্বরটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা তিনটি বিষয় বলছি এখানে। স্বর সংগতি বলতে বুঝবো স্বরের মিল, আর স্বরের মিল বলতে আমরা বুঝবো একটা স্বরের প্রভাবে অন্য স্বর চেঞ্জ হয়ে যাবে। যদি সেটা প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয়, প্রগত স্বর সংগতি। যদি পরেরটার প্রভাবে আগেরটা চেঞ্জ হয়, পরাগত স্বর সংগতি। যদি প্রথমটা শেষেরটা দুইটার প্রভাবে মাঝখানেরটা চেঞ্জ হয়, মধ্যগত স্বর সংগতি। এবার চলে যাচ্ছে আমরা পরবর্তী টপিকসে। তোমাদের বইয়ে যেটি 7 নম্বরে দেওয়া আছে সেটি হচ্ছে স্বপ্রকর্ষ বা স্বর লোভ, সেটি দেখাচ্ছি। দেখো, আমি উদাহরণ দিচ্ছি। প্রথমে বললাম উদ্ধার, উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। পরে আসো উধার থেকে ধার। এরপরে আমি যদি দিই পরেরটাতে আসো, আমি বললাম ধরে নাও সুবর্ণ, তুই বললাম স্বর্ণ। তারপরে আসো আমি বললাম আজি, তুই বললাম আজ। আমি বললাম আশা, পরে আসে বললাম আস। এই উদাহরণটা একটু খেয়াল করো। প্রথমটাতে আসো, এটা আমি একটা বিষয়টা বলি। আমরা কখনো কখনো আস্তে আস্তে কথা বলি, আবার কখনো খুব দ্রুত কথা বলি। মনে রাখবা, যখন আমরা দ্রুত কথা বলতে যাই, মানে আমরা যখন খুব দ্রুত কথা বলি, তখন অনেক সময় আমরা শব্দের মাঝে কিছু স্বরধ্বনি বাদ দিয়ে যাই। এই দ্রুত কথা বলতে গিয়ে শব্দের শুরু থেকে, শব্দের মধ্য থেকে বা শব্দের শেষে থেকে যদি কোনো স্বরধ্বনি বাদ পড়ে যায়, তখন তাকে বলে স্বপ্রকর্ষ বা স্বরলোভ। এবার একটা খেয়াল করো, স্বরলোভ 3 ধরনের হতে পারে। আদি স্বরলোভ মানে প্রথম স্বরধ্বনি লোপ পাইতে পারে,
মধ্য স্বরলোপ শব্দের মাঝখান থেকে কোনো স্বরধ্বনি লোপ পাইতে পারে, অন্তঃস্বরলোপ শব্দের শেষ থেকে কোনো স্বরধ্বনি লোপ পেতে পারে। প্রথমটা আসে এই উদ্ধার থেকে উদ্ধার শব্দের জন্ম হয়েছে, কিন্তু আমরা এখন উদ্ধার শব্দকে আমরা বলি ধার। আমি যদি তুমি উদ্ধার বাদ দাও, উদার থেকে ধার বললে খেয়াল করো, ধোয়াকার ধার র, এই ধার এখানেও আছে, কিন্তু এখানে উধার আগেরটা উ ছিল, উটা কিন্তু স্বরধ্বনি, সেটা এখানে আছে না হারিয়ে গেছে? তুমি বলবো হারিয়ে গেছে, কেন হারিয়ে গেছে? তাহলে আমরা এই উটা কি শব্দের আগে থেকে হারাইছে না মাঝখান থেকে না পরে থেকে? তোমরা নিঃসন্দেহে বলবা শব্দের আগে থেকে হারাইছে। শব্দের শুরু থেকে বা শব্দের আদি থেকে যদি কোনো স্বরধ্বনি হারিয়ে যায় তখন তাকে বলে আদি স্বর লোপ, মানে আদিতে স্বরধ্বনি লোপ পাইছে। সুবর্ণ থেকে স্বর্ণ, দন্তাস্বয়ের পরে একটা উ ছিল, খেয়াল করছো? এই উটা স্বর্ণতে আছে না নাই? তোমরা বলবো নাই। উটা কি শব্দের প্রথমে না মাঝখানে? বলবো মাঝখানে, কারণ শব্দের প্রথমে এখানে দন্তাস্ব, তারপরে উ, তাহলে উটা এখানে মাঝখানে, মাঝখান থেকে উটা হারিয়ে গেছে। শব্দের মধ্য থেকে কোনো স্বরধ্বনি হারিয়ে গেলে তাকে বলে মধ্য স্বর লোপ। এবার আসো আজি, শব্দের শেষে একটা ই ছিল, যখন হচ্ছে আজ, ইটা আর নেই। আশা শব্দের শেষে আ ছিল, যখন বলছি আশ, আটা আর নেই। তাহলে আমরা শব্দের শেষে আজি থেকে আজ ই হারিয়ে গেছে, আশা থেকে আশ আ হারিয়ে গেছে। তাহলে আমরা এখানে শব্দের শেষে স্বরধ্বনি লোপ পেয়েছি। শব্দের শেষে যদি কখনো স্বরধ্বনি লোপ পাই তখন তাকে আমরা বলি অন্তঃস্বর লোপ। তাহলে আমি আবারও বলি, তোমাদের বইয়ের 7 নম্বরে দেওয়া আছে সপ্রকর্ষ বা স্বরলোপ। এটি হচ্ছে আমরা যখন দ্রুত কথা বলি তখন কখনো কখনো একটা শব্দ থেকে একটা স্বরধ্বনি হারিয়ে যেতে পারে। সেটি শব্দের শুরু থেকে হারিয়ে যেতে পারে, শব্দের মধ্য থেকে হারিয়ে যেতে পারে, শব্দের শেষ থেকে হারিয়ে যেতে পারে। শব্দের শুরু থেকে যদি কোনো স্বরধ্বনি হারিয়ে যায় তাকে বলে আদি স্বরলোপ। শব্দের মধ্য থেকে কোনো স্বরধ্বনি হারিয়ে গেলে তাকে বলে মধ্য স্বরলোপ। আর শব্দের শেষ থেকে যদি কোনো স্বরধ্বনি হারিয়ে যায় তখন তাকে আমরা বলি অন্তঃস্বরলোপ। তোমাদের বইয়ের স্বরধ্বনির যত পরিবর্তন আমি সবগুলো আজকে আলোচনা করলাম, 7টা। আবার বলে রাখি, আদি স্বরাগম, 2 মধ্য স্বরাগম, 3 অন্তঃস্বরাগম, 4 অফিনিহিতি, 5 5 অসমীকরণ, 6 স্বর সংগতি। স্বর সংগতি আবার 3টে বলছি, প্রগত স্বর সংগতি, পরাগত স্বর সংগতি, মধ্যগত স্বর সংগতি। 6 সপ্রকর্ষ বা স্বরলোপ, এটি আবার 3 ধরনের বলছি, আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্তঃস্বরলোপ। আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমাদের আবার যখন দেখা হবে আমরা ব্যঞ্জন ধ্বনির যে পরিবর্তনগুলো বাংলায় ঘটে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব আজকের ক্লাসের পরে। এবং আশা করছি তোমরা ধ্বনি পরিবর্তন যে কঠিন কঠিন বলতা সেটা এখন সহজ হয়ে যাবে, তোমরা বুঝবা, মুখস্থ করবা না। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।